Welcome to Sports Life presented by Cool. আপনাদের সঙ্গে আছে আমি সানজানা আইভি। সেই সঙ্গে আমি রঞ্জন শান্ত। আর শুরু করব ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ ওয়ানডে সিরিজের খবর দিয়ে, যে খবর মানে আবারও সেই পরাজয়েরই গল্প, যদি এই ম্যাচটা একটু ভিন্ন হতেই পারত। তৃতীয় ও শেষ ম্যাচে 4 উইকেটের জয়ে 10 বছর পর ওয়ানডেতে বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করল উইন্ডিজ। রিয়াদ জাকিরের রেকর্ড 150 রানের জুটিতে 322 রানের টার্গেট দেয় টাইগাররা। যা অভিষেক হওয়া আমির জাঙ্গুর সেঞ্চুরিতে 25 বল হাতে রেখে টপকে যায় ক্যারিবিয়ানরা। 104 রানের অপরাজিত ইনিংসে ম্যাচ সেরা হয়েছেন আমির জাঙ্গু। এ যেন শেষের শুরু। উইন্ডিজের মাটিতে নিজের সম্ভাব্য শেষ ম্যাচ খেলতে নামা মাহমুদুল্লাহ রিয়াদের নামের পাশে 63 বলে অপরাজিত 84 রান। সিরিজের টানা 3 ম্যাচে 50 তুলে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে নিজের ব্যাটিং গড়কে নিয়ে গেছেন ঈর্ষণীয় 170.50-তে। সব মিলিয়ে 6 ইনিংসের 5টিতে 50 এই মাঠে। অথচ এই উইকেটেই টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশ 9 রানে হারায় তানজিদ ও লিটনের উইকেট। রানের খাতা খোলার আগেই বিদায় নেন তারা, যা ওয়ানডেতে লিটনের 15তম ও এ বছরের তৃতীয় ডাক। জীবন পাওয়া সৌম্য সরকারকে নিয়ে ইনিংস মেরামত করেন অধিনায়ক মেহেদী মিরাজ। 136 রানের জুটি গড়ে সৌম্য বিদায় নেন ব্যক্তিগত 73 রানে। সেঞ্চুরির সুযোগ মিস করেন মিরাজও। 77 রান করে রান আউটে কাটা পড়েন তিনি। ব্যাট হাতে ব্যর্থ আফিফ হোসেনও। এরপর জাকের আলীর সঙ্গে 150 রানের অপরাজিত জুটিতে দলকে 321 রানের বিশাল সংগ্রহ এনে দেন সেই মাহমুদুল্লাহ রিয়াদ, যা ষষ্ঠ উইকেট জুটিতে বাংলাদেশের সর্বোচ্চ। পাশাপাশি উইন্ডিজের মাটিতে সর্বোচ্চ দলীয় রান এটি। তোমার হলো শেষ, আমার হলো শুরু। রিয়াদকে পার্শ্ব চরিত্র করে সেই চিত্রনাট্যই লিখলেন উইন্ডিজের অভিষিক্ত আমির জাঙ্গু। তার ঝড়ো সেঞ্চুরিতে 10 বছর পর উইন্ডিজের বিপক্ষে হোয়াইট ওয়াশের স্বাদ পেল বাংলাদেশ। অথচ 322 রানের রেকর্ড লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র 31 রানেই টপ অর্ডারের 3 ব্যাটারকে হারায় ক্যারিবিয়ান শিবির। মাঝে বৃষ্টির হানা। এরপর 30 রান করা রাদারফোর্ডকে হারিয়ে দলীয় 7 রানের আগেই চতুর্থ উইকেট হারায় স্বাগতিকরা। সিরিজে প্রথম জয়ের সুবাস যখন টাইগার শিবিরে, তখনই অভিষেক হওয়া আমির জাঙ্গুকে নিয়ে পাল্টা প্রতিরোধ কেসি কার্টির। কেসি 5 রানের জন্য শতক বঞ্চিত হলেও আমির ফেরেন 3 অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁয়ে দলের জয় নিশ্চিত করে। সঙ্গে মোদাকেশ গতির ঝড়ো 44 রানে 4 উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে উইন্ডিজ। বোলিংয়ে নাহিদ, শরীফুল ও সাকিব এই 3 পেসারকে পরিবর্তন করেও ভাগ্য বদল করতে পারেনি বাংলাদেশ। মুজরেবিন তারেক, যমুনা স্পোর্টস। মানে সিরিয়াসলি 322 রানের টার্গেট দিয়ে 31 রানের মধ্যে 3 উইকেট তুলে নিয়ে সেই ম্যাচ বাংলাদেশ হেরে গেল। মানে রাত 12:30 পর্যন্ত দেখে গেলাম সবকিছু ঠিকঠাক, সকালে স্কোরটা দেখতে যেয়ে দেখলাম যে এক্সপেকটেশন ছিল এই ম্যাচটা অন্তত জিতবে বাংলাদেশ, কিন্তু হোয়াইট ওয়াশ হয়েই গেল। দীর্ঘ 10 বছর পর ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করেছে। এমনটা কিন্তু বলাও যাবে না যে বাংলাদেশ খুব বেশি খারাপ খেলেছে, বাট শুরুর দিকে যদি 2টা উইকেট দলীয় 9 রানে, যে ইম্পর্টেন্ট 2টো উইকেট ছিল তানজিদ তামিম এবং লিটন দাসের, সেই 2টো উইকেট যদি না পড়তো ম্যাচের স্কোরটা আরেকটু বাড়তে পারতো এবং ম্যাচের স্কোরটাও ভিন্ন হতে পারতো। কিন্তু এটা তো কোনো শেষ নেই আসলে যে কত রান তুমি করবে। তার চেয়ে বরং 321 ভালো টোটাল, এটা ডিফেন্ড করা উচিত ছিল। কেসি কার্টির 95 প্রায় 2টো সেঞ্চুরি হিসেব করলে, এবং অভিষেক যেটা হলো এরকম স্বপ্নের অভিষেক সেঞ্চুরি করে যেটা করলেন অসাধারণ। সঙ্গে মতি, তিনি শেষ দিকে ভালো সাপোর্ট দিয়েছেন। তো সব মিলিয়ে আসলে মোমেন্টামটা তারা পেয়ে গিয়েছিল, এবং যেহেতু এই পিচে ভালো ব্যাট করা যায় তারা ম্যাচ জিতে নিয়েছে। দিনটাও বাংলাদেশের ছিল না। হোপফুলি টি20 সিরিজটা এখন সামনে, সেই টি20 সিরিজে বাংলাদেশের হবে দিন। তবে গল্পটা এবার অন্য একজনের। 22 গজের রোমাঞ্চকর রূপকথার গল্পে মাহমুদুল্লাহ রিয়াদ যেন এক সত্যিকারের ফিনিক্স পাখি। 17 বছরের ক্যারিয়ারে কখনো জিতিয়েছেন, কখনো মাঠ ছাড়তে হয়েছে পরাজয়ের গ্লানি নিয়ে। ভালো করতে না পারায় বাদ পড়েছেন দল থেকে। নীরবে আবারও নিজেকে ঝালিয়ে ছক্কা হাঁকিয়েছেন লাল সবুজের জার্সিতে। তবে যতটা দিয়েছেন দেশের ক্রিকেটকে, ততটা প্রশংসা কি পেয়েছেন রিয়াদ? 2023-এর মার্চ ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে 3 ম্যাচে 71 রান। বড্ড স্লো রিয়াদ।
তার জায়গায় নিশ্চয়ই ভালো করবেন অন্যরা। জায়গা ছাড়তে হলো মাহমুদুল্লাহকে। না, শূন্যস্থান পূরণ হচ্ছে না। দীর্ঘ 6 মাস পর নিউজিল্যান্ড সিরিজে আবারও ডাক পড়ল রিয়াদের। লাল সবুজের জার্সিতে ততদিনে পেরিয়েছে প্রায় 1.5 যুগ। তবুও দলের বাইরে থাকা সেই 6 মাসে নেই কোনো মিডিয়া স্টান্ট। নীরবে শুধুই ঝালিয়েছেন নিজেকে। ভরসা জাগিয়ে জায়গা করে নেন 2023 বিশ্বকাপে। প্রথম ম্যাচে দল জেতে ব্যাটিংয়ে রিয়াদের সিরিয়াল আসে না। দ্বিতীয় ম্যাচে দল হারে, একাদশে রিয়াদের জায়গা হয় না। তৃতীয় ম্যাচে সুযোগ পেয়েই পারফর্ম করেন, কিন্তু সঙ্গী সেই পরাজয়। পরের ম্যাচেও রান পান ঠিকই, কিন্তু ভাগ্য বদলায় না দলের, ভাগ্য বদলায় না রিয়াদেরও। শুরু, মাঝ কিংবা এই শেষ ম্যাচটার কথাই ধরুন না। ওয়ার্নার পার্কে 63 বলে 84 রানের কি দাপুটে ফিনিশিংয়ে দলকে পৌঁছে দিলেন 321-এ। সেই ম্যাচও হারতে হলো বাংলাদেশকে। শুধুই যেন রিয়াদকে ম্রিয়মান করতে নির্মম হলো ক্রিকেট। 50 ম্যাচের টেস্ট ক্যারিয়ার থেমেছে 3 বছর আগে। টি-20 ছেড়েছেন গত অক্টোবরে। থেকে গেছে শুধুই ওয়ানডে। সেই ওয়ানডেতে 238 ম্যাচে ক্যারিয়ারে ব্যাট করেছেন 208 ইনিংসে। সেঞ্চুরি 4টি, 50 32টি। বাংলাদেশের ক্রিকেট আর রিয়াদের ব্যাটিং পজিশন বিবেচনায় খুব মন্দ কি? যদি তাই হয়, তবে এখনও কেন আসেনি তার জায়গায় আরও ভালো কেউ? ফিনিশার নাকি সাইলেন্ট কিলার, নাকি শুধুই একজন সাইলেন্ট ক্রিকেটার? নীরবে হয়তো ক্যারিয়ার জুড়ে সেই প্রশ্নের উত্তরই খুঁজে চলেছেন গত 17 বছর ধরে। কখনো ব্যাট হাতে নিজেই দিয়েছেন জবাব, কখনো ধুকেছেন দলকে সঙ্গে নিয়েই। খারাপ করলেই শুনতে হয়েছে বুড়িয়ে যাওয়ার গালি, ভালো করলে অবশ্য অতটাও জোরে রিয়াদের জন্য বাজেনি তালি। তবুও বারবার দ্রুতই মিডল অর্ডার ওপেন হয়ে যাওয়া দলটার হাল ধরেছেন। কখনো দলকে বাঁচাতে বাইতে হয়েছে ধীরে, কখনো বা জোরে। দক্ষ নাবিকের মতো ঢেউয়ের ভাঁজে হারিয়ে গিয়েও আবার উঠেছেন জেগে, সত্যিকারের ফিনিক্স পাখি যেমন হয়। ছক্কা মেরে দলকে নিদাহাস ট্রফির ফাইনালে তোলার পর ব্যাকগ্রাউন্ডে হিরো লেখা ওই ছবিটা কি শুধুই কাকতালীয়, নাকি বাংলাদেশের ক্রিকেটে সত্যিকারের এক হিরোই মাহমুদুল্লাহ রিয়াদ? সেই প্রশ্নের উত্তরও হয়তো ব্যক্তিভেদে ভিন্ন। তবে 22 গজে রিয়াদের গল্পটা সত্যিই মিলে যায় শাহরুখের সেই বিখ্যাত সংলাপের সাথে। কভি কভি জিতনে কে লিয়ে কুছ হারনা ভি পড়তা হ্যায় और हार कर जीतने वाले को बाजीगर कहते हैं। रंजन शांत, যমুনা স্পোর্টস। ওয়ালোকো বাজিকার कहते हैं। দুর্দান্ত স্ক্রিপ্টিং, দুর্দান্ত এক স্টোরি করেছো তুমি, সত্যি মন ছোঁয়ার মতো। রিয়াদ আসলেই কিন্তু হেরে গিয়েই জিতে গিয়েছে। না, থ্যাংক ইউ সো মাচ। আসলে পরিসংখ্যান যেটা বলে রিয়াদের, সেটা কিন্তু ঠিক, যে ভালো যে ম্যাচগুলোতে সে খেলেছে খুব বেশি ম্যাচ সেখানে বাংলাদেশ জেতেনি, কিন্তু ওভারঅল বাংলাদেশের জয়ও তো খুব বেশি নয়। সুতরাং বাংলাদেশের প্রেক্ষাপটে মাহমুদুল্লাহ রিয়াদের মতো একজন ক্রিকেটার, সেটা কিন্তু এখনও তিনি যেভাবে খেলছেন, এই যে লাস্ট ম্যাচটা যেভাবে খেললেন, যেভাবে দলের বাইরে গেছেন, তার ওভারঅল ক্যারিয়ার জুড়ে কোনো কন্ট্রোভার্সি বলেন কিংবা আমরা যদি বলি যে মিডিয়াতে বিভিন্ন এই জাতীয় ব্যাপারগুলো নেই। সুতরাং শেখার অনেক কিছু আছে আমার মনে হয় জুনিয়র ক্রিকেটারদের। একদমই তাই। তিনি বাংলাদেশ ক্রিকেটে দিয়ে যাচ্ছেন, আরও দিয়ে যাবেন, এবং সত্যিকার অর্থে তার রিপ্লেসমেন্ট যেন বাংলাদেশ খুঁজে পায়, সেই প্রার্থনা আমরা আপাতত করতে পারি। মন থেকে চাওয়ার শেষটাও তার ভালো হোক যখন তিনি ওয়ানডে ক্যারিয়ার শেষ করবেন। চ্যাম্পিয়ন্স ট্রফি এসেছিল মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। দুপুর 12টা থেকে বিকেল 3টা পর্যন্ত মিরপুর স্টেডিয়ামের মিডিয়া সেন্টারের সামনে রাখা হয় ট্রফি। এনসিএল এবং জাতীয় দলের খেলা থাকায় ঢাকাতে নেই ক্রিকেটাররা, ফলে এদিন উপস্থিত ছিলেন না কোনো ক্রিকেটার। তবে আজ রাতেই বাংলাদেশ ত্যাগ করার কথা ট্রফিটির। এর আগে 3 দিনের জন্য বাংলাদেশে এসেছিল মিনি বিশ্বকাপ খ্যাত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির মূল টুর্নামেন্ট শুরু নিয়ে জটিলতা থাকলেও মাঠের বাইরে ট্রফি ট্যুরের কার্যক্রম এখন পর্যন্ত চলছে নির্ধারিত সূচি মেনে। আগামী 15 থেকে 22 ডিসেম্বর দক্ষিণ আফ্রিকায় থাকবে ট্রফিটি। এরপর অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড ঘুরে আগামী 15 জানুয়ারি ট্রফি যাবে ভারতে। বাংলাদেশের বিপক্ষে টি-20 সিরিজের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। টেস্ট ও ওয়ানডেতে পারফর্ম করে প্রথমবার টি-20 দলে ডাক পেয়েছেন কেসি কার্টি। এছাড়া চোট কাটিয়ে দলে ফিরেছেন জনসন চার্লস। রফমান পাওয়েলের নেতৃত্বে টি-20 সিরিজে শাই হোপ, শারিফান রাদারফোর্ডকে পাচ্ছে না উইন্ডিজ। মূলত বিগ ব্যাশ লিগে খেলতে যাবেন তারা। একই কারণে সিরিজের শেষ ম্যাচ খেলবেন না আকিল হোসেন। প্রথম 2 ম্যাচের পর আকিলের বদলি হিসেবে স্কোয়াডে যোগ দেবেন জেডেন সেলস। আগামী 16, 18 ও 20 ডিসেম্বর হবে টি-20 সিরিজের 3 ম্যাচ। সবগুলো ম্যাচে অনুষ্ঠিত হবে ভিনসেন্টে। এবার একটু আপডেট দিতে চাই। শনিবার বরিশালের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরতে যাচ্ছেন নাজবুল হোসেন শান্ত। শুক্রবার লম্বা সময় নেটে অনুশীলন করেছেন রাজশাহীর এই তারকা। এদিকে চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় এনসিএল এর দ্বিতীয় রাউন্ডেও মুশফিকের খেলা অনিশ্চিত। শাহিন আলমের ক্যামেরায় সিলেট থেকে হাসান আল মারুফ জানাচ্ছেন বিস্তারিত।
ঠিক এই ছক্কার মতোই ইনজুরিকে মাঠের বাইরে পাঠিয়ে 22 গজে ফেরার অপেক্ষায় নাজমুল হোসেন শান্ত। ইনজুরির কারণে অনেকদিন ধরেই জাতীয় দলের বাইরে নিয়মিত এই অধিনায়ক মিস করেছেন ওয়েস্ট ইন্ডিজ সিরিজও। এনসিএল টি-20 দিয়ে ফেরার কথা থাকলেও পুরোপুরি ফিট না হওয়ায় খেলতে পারেননি প্রথম রাউন্ডে। তবে শোনা যাচ্ছে শনিবার থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় রাউন্ডেই ফিরছেন এই ব্যাটার। এর আগে শুক্রবার ব্যাট হাতে নেটে অনুশীলন করেছেন শান্ত। এনসিএল এর ম্যাচ না থাকায় লম্বা সময় নেটে ছিলেন এই বাঁহাতি ব্যাটার। শুধু ব্যাটিংই নয়, কোচের ভূমিকাও দেখা গেছে শান্তকে। সতীর্থ এক তরুণ ক্রিকেটারকে নেটে তালিম দিয়েছেন রাজশাহীর এই তারকা। শান্ত ফিরতে ফিট হলেও দ্বিতীয় রাউন্ডে মুশফিকের ফেরা নিয়ে আছে শঙ্কা। নিয়মিত সবার আগে অনুশীলনে হাজির হওয়া মুশফিকের ব্যাপারে জানা গেছে আঙ্গুলের ব্যথা থেকে সেরে উঠতে পারেননি এখনও পুরোপুরি। সব ঠিক থাকলে বেশ কিছু সময় পর আবারও মাঠে ফিরতে যাচ্ছেন নাজমুল শান্ত এনসিএলের দ্বিতীয় পর্ব দিয়ে। ইনজুরি কাটিয়ে তিনি মাঠে ফিরছেন, সেই সাথে মুশফিকুর রহিম নিয়েও একটা শঙ্কা আছে তিনি ফিরতে পারবেন কিনা, যদিও তার হাতে এখনও চোট আছে। তবে বলাই যায় মুশফিক ফিরলে শান্ত মুশফিকদের মতো যারা তারকা আছেন তারা যখন ফিরবে এনসিএলে নিশ্চয়ই জৌলুসটা আরও বৃদ্ধি পাবে এই টি-20 টুর্নামেন্টের। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম, সিলেট। লেগ স্পিন দিয়ে ক্যারিয়ার শুরু করা তৌফিক খান তুষার এখন হার্ড হিটার ব্যাটার। ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগে এবার 26 ছক্কা হাঁকানো তুষারের পছন্দই বড় শট খেলা। চলমান এনসিএল টি-20তে চট্টগ্রামের বিপক্ষে 36 বলে 76 রান করা সিলেটের এই ব্যাটার হাঁকান 6 ছক্কা। শাহিন আলমের তোলা ছবিতে সিলেটে তুষারের পাওয়ার হিটিংয়ের গল্প শুনেছেন হাসান আল মারুফ। সবশেষ ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগে দ্বিতীয় সর্বোচ্চ 26টি ছক্কা হাঁকিয়েছিলেন তৌফিক খান তুষার। এরপর এনসিএল টি-20তে চিটাগংয়ের বিপক্ষে 19 বলে 50 এবং সব মিলিয়ে 36 বলে 76 রান, 6 ছক্কার মার, যার ব্যাটিং মন্ত্রমুগ্ধ করেছে সেই তৌফিক খান তুষার আজকে আমাদের সাথে আছেন। তুষার ভাই, স্বাগত আপনাকে। 19 বলে 50 করলেন, দুর্দান্ত একটা ইনিংস। আসলে ছক্কার, আপনি তো এর আগেও অনেক ছক্কা হাঁকিয়েছেন। আসলে আমার কাছে মনে হয় যে আমার জুনের যেটা বল পাই ওইটা আসলে স্ট্রেংথ। তো এই 6 মারাটা আসলে আমার একটা ফেভারিট শটই। আমার শুধু সামনের বল যদি পাই, 6 মারা বল যদি 6 মারতে পারি তাহলে আসলে মনে করি যে আসলে বিগ হিটটাই আসলে করা উচিত। ধারাবাহিক রান করেছেন, এনসিএল মাত্র শুরু হয়েছে, ভালো একটা ইনিংস খেললেন। এর আগে প্রিমিয়ার ডিভিশনে আপনি নিয়মিত রান করেছেন, আপনার আগ্রাসী ব্যাটিং আমরা দেখেছি। আসলে অবশ্যই একটা ক্রিকেট প্লেয়ারের ড্রিম থাকে যে ন্যাশনাল টিমে খেলা। আসলে সবসময় একটা ইচ্ছা থাকে যে ন্যাশনাল টিমে যাব, গিয়ে দেশের জন্য কিছু একটা করব, ওই আশাটা এখনও আছে। পাওয়ার হিটিং নিয়ে কাজ করেছেন কিনা কারোর সাথে? পাওয়ার হিটিং আমার নর্মালি আসলে ন্যাচারালি হয়ে যায়, আসলে এটা নিয়ে প্র্যাকটিস তেমন একটা করি নাই। আমি যতটুকু জানি যে আপনি প্রথমে ব্যাটার ছিলেন না, পরবর্তীতে ব্যাটার হয়েছেন, সেই গল্পটা যদি ছোট করে বলেন। আসলে আমি ক্রিকেট আমি প্রথম আগে টেপ টেনিস খেলতাম, বা আমার গ্রামে খেলতাম যখন ক্রিকেট, আমাদের একটা গ্রামে একটা টিম ছিল, ওই টিমে ক্রিকেট বলে খেলতাম। আন্ডার-18 ট্রায়ালে প্রথমে যখন আমারে আনলো তখন আমি একটু লেগ স্পিন বোলিং করছিলাম ফার্স্টের দিকেই। তো ব্যাটিং আসলে দেয় নাই ফার্স্টে, লেগ স্পিন বোলিং করছিলাম, তখন আমার লেগ স্পিন আলহামদুলিল্লাহ ভালোই হইতো। তো প্রথম আন্ডার-18 খেলি, ডিস্ট্রিক্ট টিমেই খেলি আমি লেগ স্পিনার হিসেবেই। আমি 11 নম্বরে ব্যাটিংয়ে উঠতাম। 4টা টিম হয়ে আমার একটা টিমের ক্যাপ্টেন দিয়েছিল। তখন মনে করছিলাম যে যাক, এখানে একটা সুযোগ আছে, তাইলে একটা কাজে লাগে। তখন আমি নিজে ক্যাপ্টেন ছিলাম, তখন আমি ওপেন উঠে গেছিলাম। এখন কি শুধু ব্যাটার হিসেবেই খেলেন নাকি লেগ স্পিনটাও করেন? না, লেগ স্পিনার আমি পার্ট টাইম লেগ স্পিন করি। যেমন এবার এনসিএলেও দুই ম্যাচে বোলিং করছি, 8-10 ওভারের মতো বোলিং করছি। আর বেশি আসলে কিপিংটাই করা হয়, কারণ অনেকেই জানে না ক্রিকইনফোতে আমার লেগ স্পিনার দেয়া, বাট আমি অনেক বছর ধরে কিপিং করি, ঢাকা প্রিমিয়ার লিগেও কিপিং করছি। মাঝখানে শুনেছিলাম আপনি লন্ডনে কোথাও খেলার কথা, ইংল্যান্ডের কোনো একটা ক্লাবে। সানডে লিগ খেলেছি বা বিভিন্ন টুর্নামেন্ট খেলছি। আসলে আমাদের দেশে তো অফ সিজনে আসলে কোনো খেলা হয় না, ওই হিসাবে আমার কাছে মনে হয়েছে যে লন্ডন যখন আমার একটা সুযোগ আছে ইংল্যান্ডে, তাইলে আসলে আমি খেলার মধ্যেই থাকি। তো ওই হিসাবে ওখানে গেছিলাম। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, সিলেট। মাত্র 18 বছর বয়সে দাবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন ভারতের দাবাড়ু গুকেশ। সেই জয়ের রেশ কাটতে না কাটতে রাশিয়ার দাবা সংস্থার প্রধান আন্দ্রে ফিলাতোভের তুলেছেন গুরুতর অভিযোগ। গুকেশের কাছে ইচ্ছাকৃত হেরেছে চীনের দাবাড়ু ডেং লিরেন, এমন অভিযোগ করেছেন রাশিয়া। চীনের দাবাড়ুর 55তম চাল নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
প্রথম ভারতীয় ও সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসেবে দাবায় বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকে তাক লাগিয়ে দেন গুকেশ। ভারতের সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসেবে মাত্র 12 বছর 7 মাস 17 দিন বয়সে গ্র্যান্ডমাস্টার হওয়া গুকেশের এই সাফল্যের আনন্দের রেশ বইছে পুরো ভারত জুড়ে। কিন্তু এমন সময় গুরুতর এক অভিযোগ তুললেন রাশিয়ার দাবা সংস্থার প্রধান আন্দ্রে ফিলাতভের। তার অভিযোগ চীনের দাবাড়ু ডিং লিরেন ইচ্ছাকৃতভাবে হেরেছে গুকেশের কাছে। 55তম চাল নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। রাশিয়ার এক সংবাদ সংস্থার উদ্ধৃতি দিয়ে এমন সংবাদ প্রকাশ করেছে খোদ ভারতের আনন্দবাজার পত্রিকা। 13 ম্যাচ শেষে সমান পয়েন্ট ছিল গুকেশ ও লিরেনের। তাই নিয়ম অনুযায়ী 14তম ম্যাচে যে আগে 7.5 পয়েন্টে পৌঁছাবে সেই হবে চ্যাম্পিয়ন। এমন পরিস্থিতিতেও রক্ষণাত্মকভাবে খেলছিলেন লিরেন। প্রথম 40 চালের পর বোর্ডে গুকেশের রাজা ও 2টি বোড়ে ছিল, আর লিরেনের ছিল রাজা ও 1টি বোড়ে। দেখে মনে হচ্ছিল খেলা ড্র হবে, কিন্তু 55তম চালে এক বড় ভুল করেন লিরেন। ম্যাচ শেষে তিনি বলেন চাপের কারণেই এমন ভুল করেছিলেন তিনি। তবে রাশিয়ার দাবা সংস্থার প্রধানের অভিযোগ, লিরেন ম্যাচটা যে জায়গা থেকে হেরেছে তা একজন প্রথম শ্রেণীর সাধারণ দাবাড়ুর পক্ষেও হারাটা কঠিন। চীনের দাবাড়ুর এই হারকে ইচ্ছাকৃত বলেও অভিযোগ করছেন তিনি। এ নিয়ে বিশ্বের দাবা সংস্থা ফিডের তদন্ত করা উচিত বলে মনে করছেন আন্দ্রে ফিলাতভের। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস। রান ফর হেলথ, রান ফর ইউনিটি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে হয়ে গেল ইউসিআর হাফ ম্যারাথনের তৃতীয় আসর। হাতের ছেলে 2টি ক্যাটাগরিতে প্রায় 2000 নারী পুরুষ শিশু প্রতিযোগিতায় অংশ নেন। আয়োজকরা বললেন সমাজের সুস্থতার জন্য প্রয়োজন সবার একতা। রাতের শেষ ভাগে কুয়াশার চাদরে মোড়ানো পুরো হাতির ঝিল। ছুটির দিনে শীতের আরামদায়ক ঘুম উপেক্ষা করেই এক ঝাঁক নারী পুরুষ শিশু জড়ো হন। রান ফর হেলথ, রান ফর ইউনিটি, এই প্রতিপাদ্য নিয়ে তৃতীয়বারের মতো এ আয়োজনে ইউসিআর, যেখানে দৌড়েছেন প্রায় 2000 মানুষ। আয়োজনের মূল বার্তা, দেহের সুস্থতার পাশাপাশি সমাজের সুস্থতার জন্য প্রয়োজন সর্বস্তরের একতা। দেশ গঠনে সবাইকে এক হতে আহ্বান সবার। ইউনিটি একটা দেশকে, একটা সমাজকে বদলে দিতে পারে। সো আমরা যারা একে অপরকে সহযোগিতা করতে পারি তাহলে আমরা অনেক কিছু চেঞ্জ করতে পারি। Look at the crowd, vibrant, when everyone is running together. একটা একা একা ওয়ার্কআউট করা, একটা হচ্ছে a whole community. দেশের যে পরিস্থিতি, সবাই এক থাকা প্রয়োজন। এই ধরনের অ্যাক্টিভিটিসের মাধ্যমে যখন নাকি ছেলেমেয়েরা এবং সাধারণ মানুষ ইনভলভ থাকে, তখন কিন্তু অন্য কোনো বাজে কাজের মধ্যে তারা থাকে না। অংশগ্রহণকারীরা জানান, দেহ ও মনকে সুস্থ ও সতেজ রাখতে, নগর জীবনকে আরও একটু স্বাস্থ্যকর করতে নিয়মিত দৌড়ের বিকল্প নেই। হেলথ ইজ ইম্পর্টেন্ট, সো হেলথ ভালো রাখার জন্য দৌড়াতে হবে, সেটা ঘুমের চাইতেও বেশি ইম্পর্টেন্ট। নিজের জন্য যদি কিছু করতে হয় তাহলে এই ঘুম ভেঙে আপনাকে সকালবেলা রান করতে হবে। দৌড়িয়ে আমার স্ট্রেংথও বাড়ছে, আবার এনার্জিও বাড়ছে, আবার অনেক মজাও লাগছে। আমি রিসেন্টলি ফিটনেস নিয়ে একটু কনসিয়াস হয়েছি, তো আমার কাছে মনে হয় দৌড়ানোটা অনেক ইম্পর্টেন্ট। রেগুলার বেসিস যদি দৌড়ানো হয় তাহলে তো আমাদের শরীর সুস্থ, সব দিক দিয়ে আমরা ফিট থাকতে পারি। আয়োজনে ছিল 2টি ক্যাটাগরি। 21.1 কিলোমিটার ও 7.5 কিলোমিটার দৌড়ে যোগ দিয়ে সুস্থতা ও একতার বার্তা ছড়িয়ে দিলেন সবাই। শারীরিক এবং মানসিক সুস্থতার জন্য দৌড়ের ভূমিকা সবারই জানা। এই ম্যারাথনের আয়োজকরা বলছেন, দেশের এবং সমাজের সুস্থতার জন্য চাই সবার একতা। তানফির সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।